বিষয় হলো দেখুন, এই যে অভয়ার সাথে যে ঘটনাটা ঘটেছে না, সেই ঘটনাটার যে একটা মানে যেটা অভয়ার মা বাবাও বলেছেন যে আমার মেয়ে তো দুর্নীতির বলি, এটা কিন্তু আস্তে আস্তে মিলে যাচ্ছে যে এটার অভয়া কেবলমাত্র নিছক একটা ধর্ষণ বা খুনের শিকার নয়। অভয়ার ধর্ষণ এবং খুনের পেছনে এই ষড়যন্ত্র, প্রশাসনিক ষড়যন্ত্র রয়েছে, প্রশাসন ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে। আচ্ছা আপনি বলুন তো, এই প্রচুর কথা বলা যায়, আপনাদের এই চ্যানেলে এসে আমি ফট করে দেখলাম একটা নিউজ শুনলাম, আগামীকাল হিয়ারিং রয়েছে, শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খুব স্পষ্টভাবে বলেছিলেন যে পরের বার রাজ্য সরকারের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে একজন মানে দায়িত্ববান অফিসারকে আপনারা নিয়ে আসবেন। হঠাৎ কিরকম একটা জাদু বলে আপনি দেখলেন, আজকে হঠাৎ তালা থানার ওসি তিনি অসুস্থ হয়ে পড়লেন, হঠাৎ প্যানিক অ্যাটাক এলো এবং তিনি টুক করে হসপিটালে ভর্তি হয়ে গেলেন। কালকে হিয়ারিং, হয়তো তিনি সম্ভবত এই পুরো তদন্তটা মানে শুরুতে তদন্তটাকে উনি অবজারভেশনে রেখেছিলেন, সেই টালা থানার ওসি হঠাৎ অসুস্থ হয়ে গেলেন আচমকা। আমরা কিছু জানি না, আমরা কিছু বুঝতে পারছি না এটার পেছনে ছক কি, এটার পেছনে তদন্তকে কিভাবে মানে প্রলম্বিত করতে হবে, কিভাবে তদন্তকে বানচাল করতে হবে, এটা একটা প্রশাসনিক ছকে চলছে, আমরা বুঝতে পারছি না। আমরা এই কথাটা বুঝতে পারছি না যে সিআইএসএফ এবং আরজি করের মধ্যে একটা 1 ঘন্টার ডিস্টেন্স কেন ক্রিয়েট করতে চাইছে রাজ্য সরকার, কি স্বার্থে ক্রিয়েট করতে চাইছে। আজকে কেন এই দুর্ভাগ্যের দিনটা আসতে হচ্ছে যে সিআইএসএফ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এটা আজকে হলফনামা দিতে হচ্ছে যে রাজ্য প্রশাসন অসহযোগিতা করছে। রাজ্য প্রশাসন তো অসহযোগিতা প্রথম দিন থেকে অভয়ার সাথে করছে, অভয়ার বিচারের যে প্রাথমিক দাবি তার সাথে এই রাজ্য সরকার প্রথম দিন থেকে অবিচার করে চলেছে। এই সন্দীপ ঘোষকে প্রাইস পোস্টিং দেওয়া হচ্ছে, কিন্তু এই সন্দীপ ঘোষকে যতক্ষণ না সিবিআই অ্যারেস্ট করছে ততক্ষণ তাকে রাজ্য সরকারের কর্মচারী হিসেবে রেখে দেওয়া হচ্ছে। কার স্বার্থে? আজকে একটা লোক অ্যারেস্ট হলো, এই লোকটাকে আপনারা একবার জিজ্ঞাসাবাদ করেননি? এই টালা থানা, যে টালা থানা কয়েক মাস আগে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওটা যাবতীয় দুর্নীতির অভিযোগ। আজ আমি সেই খবর ব্রেক করেছি এবং তারপরে কৌস্তব তারপরে আমি কঙ্কন আসছি আপনার কাছে, আবারও সুযোগ পাবে। কৌস্তব তারপরে টালা থানার ওসি অসুস্থ হয়ে পড়েছেন, বিশ্বাস করুন এটা আমার কোনো হাত নেই। আমি শুধু একটা খবর ব্রেক করে বলেছি যে টালা থানা এই সন্দীপ ঘোষকে এই বছরের এপ্রিল মাসে 5 তারিখে আদালতে হলফনামা দিয়ে ক্লিন চিট দিয়েছিল। তারপরে সেই সন্দীপ ঘোষ যা মামলাতে টালা থানা যা অভিযোগে ক্লিন চিট দিয়েছিল, সন্দীপ ঘোষ ঠিক সেই অভিযোগে সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চে ধরা পড়েছে। আমি মণিশঙ্করবাবু আপনার কাছে আসবো। মণিশঙ্করবাবু, গতকাল ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন আনবার জন্য আইন আনার কথা বলে বা আইন আনার ছুতো এরাদার আমি বলছি, আপনি আপনার পছন্দের ভাষা বেছে নেবেন, আমার পছন্দের ভাষা এটা। মমতা বন্দ্যোপাধ্যায় যে অধিবেশনটা ডেকেছিলেন তাতে খুব নিকৃষ্ট মুখ উঠে এসছে প্রশাসনের, আমরা দেখতে পেয়েছি। প্রথমত তিনি তুলনামূলক সংখ্যাতত্ত্বের একটা আলোচনা করেছেন। নির্মলাবাবু আমার ভুল হলে শুধরে দেবেন, ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটিতে আমার মনে হয় আর মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার দরকার নেই। এ রাজ্যের যাবতীয় বিশ্ববিদ্যালয়গুলো এমনিতেই তাকে ডিলিট উপহার দিয়ে থাকে। তো এবার আমার ধারণা ধর্ষণের এই তুলনামূলক সংখ্যাতত্ত্ব পেশ করবার জন্য তাকে এই বিষয়ে একটা ডিলিট পিএইচডি যা হোক, যেটা ঠিকঠাক হয় আর কি, ভেবে যে দিয়ে দেবেন। ব্রাত্যবাবু আছেন, পছন্দের লোকজন আছে, সব দিয়ে দেবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেই এই তুলনামূলক সংখ্যাতত্ত্বটা পরিসংখ্যানটা পেশ করলেন শুধুমাত্র একটা ডিলিট বা না পাওয়া ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির পিএইচডির আকাঙ্ক্ষায়, নাকি সত্যি ধর্ষণের বিচার দেওয়ার জন্য কোনো তারা কাজ করছে রাজ্য সরকারে? আদৌ করছে? আরজি করের ঘটনায় সিআইএসএফকে আটকানো দেখে মনে হয়? দেখুন, একটা বিধানসভা, একটা কনস্টিটিউশনাল আইন মেনে একটা বিধানসভায়, সেখানে অধ্যক্ষ আছে, সেখানে মন্ত্রীরা আছে, সেখানে কোনো যদি অন্যায় মানে বেনিয়ম হয়ে থাকে, ডিলিটের হাসি খোরাক করার মতো কিছু কথা বলে থাকে, সেগুলো আপনি আলোচনা করতে পারেন। কিন্তু একজন আইনজীবী হয়ে আমি এগুলো মনে করি এইসব আলোচনাগুলো একদমই করা উচিত নয়। আপনি যেরকম করতে গেলেন আলোচনাগুলো, সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে একটা বিচার হচ্ছে, সেখানে এভিডেন্স কীভাবে ট্যাম্পারিং করা হতে পারে, কীভাবে হচ্ছে, সেই কাটাছাড়াগুলো আপনারা করতে পারেন। সেটা আমি মনে করি না একজন আইনজীবী হয়ে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে যে বিচার ব্যবস্থা হচ্ছে সেই ইনভেস্টিগেশন নিয়ে কোনো কথা বলার অধিকার আমার আছে। আমি যেটুকু শুনলাম, ম্যাডাম যেটুকু স্পষ্ট ভাষায় বললেন, যেটা আপার পলিটিক্যাল একটা
মানে আন্দোলন হচ্ছিল, আমি কুর্নিশ জানাই তাদেরকে। এবং এটাও কুর্নিশ জানাই যে একজন ভগবান কয়েকদিন আগে যাকে বলছিলাম আমরা, অভিজিৎ গাঙ্গুলি, তিনিও এসেছিলেন, তাকেও কিন্তু গো ব্যাক করে ওনারা বলেছেন আসতে দেবো না, এটাকেও কুর্নিশ জানাই। ফলে ওনারা যেটা করছেন একটা সিস্টেমের বিরুদ্ধে। সত্যি তো একটা সরকার মানে করেছেন তো একটা সরকার, তার মানে কতগুলো কি যথেষ্ট নয় বিচার? একদম 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 আপনিও কুর্নিশ জানাচ্ছেন, আমিও কুর্নিশ জানাচ্ছি। আমি বলছি যে যারা এই আন্দোলনটা করছেন মানে একদম আন্তরিকতার সঙ্গে, তারা চাইছেন কে তৃণমূল কংগ্রেস, কে বিজেপি, কে সিপিএম, আমরা এটা চাই না। আমরা চাই সত্যি সত্যি মেয়েটার যত দ্রুত তদন্ত করে এটার বিচার হয়ে উপযুক্ত শাস্তি পাক। তার জন্য এইটা নয় যে একটা সরকার পুরোপুরি দায়ী, একটা সরকারের এই লোকগুলো এই ঘটনাটা ঘটে, একটা সিস্টেমের মধ্যে। আচ্ছা মনীষঙ্কর বাবু, ঘটনা, আচ্ছা মনীষঙ্কর বাবু, সিআইএসএফ কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া হলফনামা তো, আপনি কবে থেকে এত প্রবল সাবধানী হয়ে গেছেন আমি জানি না আইনজীবী হিসেবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুপ্রিম কোর্টকে গালিগালাজ করেন তখন আপনাকে দেখেছেন, আপনাকে খুব কনজারভেটিভ দেখেছেন। না না বাবা বলবো না, যদি মুখ্যমন্ত্রী রেগে যান, না না জানি না, সুপ্রিম কোর্টকে গালিগালাজ দিয়ে যদি সুপ্রিম কোর্ট কিছু করতে না পারে তার বিরুদ্ধে, তাহলে গালিগালাজ আপনিও দেবেন, কালকে আরেকজন দেবেন। না শুনুন না, আমি যেটা বলছি সিআইএসএফ যেটা বলতে চাইছেন আপনি, যে হলফনামা দিয়ে বলল 1 ঘন্টা দেরি করানোর উদ্দেশ্যটা কি? না না কারণটা কি? আমি বলছি যেটা কপিল সিব্বল বলে রেখেছে, মানে এরপরে কিছু হলে দায় সিআইএসএফ এ আমাদের নয়, ওটা ঘটাবে না আবার। আমি বলছি কিছু লোক, কিছু মানুষ, তারা তো একটা ন্যারেটিভ হওয়ার চেষ্টা করতেই পারে রাজনৈতিকভাবে, যদি তারা বিরোধিতা হয় যে মমতা ব্যানার্জি বা তৃণমূল সরকার এই যে জিনিসগুলোকে ট্যাম্পারিং বলুন, দেরি করা বলুন, মনীষঙ্কর বাবু আপনি এটা বিশ্বাস করেন যে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে গিয়ে এফিডেভিট দেন? না, আপনি দেখেছেন এরকম? আইনজীবীরাই দেবে, তার কথা মতো দেবে। আর স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসাররা কথা মতো দেবেন, স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসাররা নিশ্চয়ই ডেটা ফেটা নিয়ে দেন নাকি? যদি না 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 সমস্ত আমাকে ইচ্ছা হলো তৃণমূলকে বদনাম করতে পারে, একটা জায়গায় হয় জানেন না, না হয় ভুল করছেন। বলুন। যে কোনো মানুষ তিনি যদি মনে করেন তিনি সরাসরি গিয়েও তিনি মামলাটা লড়তে পারেন পার্সোনালি, নালে অ্যাডভোকেট দিতে পারেন। যে কোনো বাহিনী রাজ্যে আসে, নট ম্যান্ডেটরি যেন অ্যাডভোকেটকে অ্যাপয়েন্ট করতেই হবে। না একদম ঠিক, যে কোনো বাহিনী রাজ্যে আসে সুপ্রিম কোর্টের নির্দেশে, কেন্দ্রীয় সরকার তখন সরাসরি সুপ্রিম কোর্টের নির্দেশে, তাদের সঙ্গে রাজ্য সরকার অসহযোগিতা শুরু করে দেয়। সর্বশেষ আমি বলছি, আমি ছেড়ে দিলাম, আমি বলছি মণিশঙ্কর বাবু কয়লা চুরি, গরু চুরি, অমুক চুরি, তমুক চুরি সব মুলতুবি রেখেছি। তার কারণ কি জানেন? বাড়ির কন্যা চুরির থেকে বড় ভয়ঙ্কর বিপর্যয়ের কিছু আসে না। কন্যাশ্রী দিচ্ছেন, খুব ভালো দিয়ে যান, কিন্তু কন্যাটাই তো থাকবে না। কন্যাশ্রী কবে হবে? আপনারা তো এমন করতে চাইছেন যে আপনারা শুধুমাত্র এই নির্যাতিতার হয়ে বিচারটা চায়। আমরা সবাই বিরোধ, আমরা সবাই বিরোধী, এবং যারা এটা যারা মিছিলে হাঁটবে না তারা কেউ যদি না করার চেষ্টা করছেন, যদি আপনি বিরোধী না আপনি করার চেষ্টা করছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলকে পদত্যাগ করাচ্ছেন না কেন, সরাচ্ছেন না? না, তার জন্য তো কোর্ট মনিটরিং আছে। আমার কোর্টে মনিটর কিসের দরকার? কোর্ট তো দেখছে নাকি বিনীত গোয়েলকে না সরাতে? সিবিআই করা, কোর্ট বলেছে। সিবিআই যদি মনে করে বিনীত গোয়েলের থাকা উচিত নয়, ওখানে সাসপেন্ড করানো উচিত, তার ফ্রি হ্যান্ড অ্যাক্সেস আছে ফর দ্য সেক অফ ইনভেস্টিগেশন। কেন বলতে যাবে? মমতা বন্দ্যোপাধ্যায় মনে হচ্ছে না? নো, মমতা বন্দ্যোপাধ্যায় মনে হচ্ছে না কেন? মমতা ব্যানার্জি এটাই হয়তো বুঝেছেন আমার মনে হয়, যেহেতু এটা কোর্টের মনিটরিং এ চলে গেছে, আমি যে কোনো স্টেপ নিতে গেলেই হয়তো সেটা হয়তো আইন বিরুদ্ধ হতে পারে। বাপ রে বাপ, উনি এত মানে না। আমি বলছি যে ইনভেস্টিগেশন অফিসারের ফ্রি আচ্ছা এক মিনিট দাঁড়ান, উনি যখন কোর্টের কথা বলেছেন, পারেন বা না পারেন সেটা এই বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা কথাগুলো নিয়ে মনীষঙ্কর প্রাইস পোস্টিং করলো কেন আপনি বলুন না? প্রাইস পোস্টিং, ওয়াই প্রাইস পোস্টিং? বলছি না, আমি ডিফেন্ড করছি না, কিন্তু যেটা বলছেন, ও যেটা বলছে যেটা কেন করছে, আমি বলছি যে আমি যদি মনে করি একজন ইনভেস্টিগেশন অফিসার হয়ে যে বিনীত গোয়েল এটা কনস্পিরেসিতে যুক্ত আছে, তাকে ওখানে ট্যাগ করে অ্যারেস্টও করতে পারে, সেটা ইনভেস্টিগেশন অফিসারের ক্ষমতা আছে। ফলে কোর্ট যখন মনিটরিং করছে, আমি যদি পুরোপুরি কোর্টের উপর ছেড়ে দিই, সেটা অন্যায় কিছু নেই। কোর্ট পুরোপুরি একদম অন্যায় নেই, কিন্তু মুশকিল হচ্ছে অঙ্কন। আমি আপনাকে স্মরণ করিয়ে দিই, মনীশঙ্কর বাবু কালকে এই জায়গাটা শুনেছেন কিনা জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কালকে বিধানসভাতে দাঁড়িয়ে বলেছেন কোর্টটা আপনাদের। আমার কথাটা আমি বললাম, মমতার কথাটা না, শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে বলেছেন কোর্ট তো আপনারা কিনে নিয়েছেন। ফলে কোর্টের যখন দায়িত্ব মনীশঙ্কর বাবু দিচ্ছেন, তখন আপনাদের দায়িত্ব, আপনারা কি স্বীকার করছেন কোর্টটা আপনারা কিনে নিয়েছেন?